হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। যারা প্রথম থেকে ক্লাসটি দেখছো, কোনো রকম স্কিপ না করে তোমরা ক্লাসটি দেখতে থাকো। আশা করি ক্লাসটি খুবই হেল্পফুল হতে চলেছে এবং সাথে সাথে গ্রামাটিক্যাল অনেক স্ট্রাকচার এবং সাথে সাথে অনেক নতুন ওয়ার্ডও তোমরা শিখতে পারবে। তো তোমরা চলো কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে ক্লাসটি দেখবে আশা করি। প্রথমে আমরা যে লাইনটা দেখব সেটা হচ্ছে, সেই দিনটা আমার খুব মনে পড়ে, অর্থাৎ সেই দিনটাকে আমি খুব মনে করতে পারি। তো এইভাবে আমরা কিন্তু লাইনটাকে লিখতে পারি। তো কীভাবে লিখবো চলো দেখা যাক। প্রথমে আমরা লাইনটাকে ঠিক এইভাবে লিখব যে সেই দিনটা আমার খুব মনে পড়ে, অর্থাৎ সেই দিনটাকে আমি খুব মনে করতে পারি। তাহলে আই ক্যান কল টু মাইন্ড, এটি একটি কি ফ্রেজ, এটি একটি ফ্রেজ যার অর্থ হলো রিমেম্বার, অর্থাৎ আমি মনে করতে পারি। রিমেম্বার অর্থাৎ আমি মনে করতে পারি। তো আই ক্যান রিমেম্বারও লিখলে হবে। তো আই হচ্ছে সাবজেক্ট, ক্যান হচ্ছে পারা অর্থে কিন্তু ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ এটা মোডাল অক্সিলারি ভার্ব। আই ক্যান রিমেম্বার বা আই ক্যান কল টু মাইন্ড, আমি মনে করতে পারি, দ্যাট ডে, ওই দিন, ভেরি ওয়েল, খুব ভালোভাবে, বা সেই দিন আমি খুব ভালোভাবে মনে করতে পারি। বা রিমেম্বারের জায়গায় কিন্তু আমরা ডিমও লিখতে পারি, মনে করতে পারি, বা সেটাকে আমরা রিকনও লিখতে পারি, কি রিকন, মনে করা, বা গেজও বলতে পারি আমরা, গেজ। সুতরাং এই সমস্ত ওয়ার্ডগুলি তোমরা লিখে নেবে, কারণ এগুলি দিয়ে তোমরা অল্টারনেট সেন্টেন্স বানাতে পারো। এতে কি হবে, তোমাদের যে লেখার দক্ষতা সেটা কিন্তু বাড়বে। আর এখানে ভেরি ওয়েল বা এটাকে আমরা কিন্তু গুডলিও বলতে পারি, কি গুডলি, অর্থাৎ ভালোভাবে মনে করতে পারি, বা এটাকে আমরা বলতে পারি ক্লিয়ারলিও বলতে পারি, অর্থাৎ পরিষ্কারভাবে আমি মনে করতে পারি বা মনে করতে পারছি। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি কি, সারাদিন অবিশ্রান্ত বৃষ্টি হইয়াও শেষ হয় নাই। তো এই বাক্যটিকে আমরা কীভাবে লিখব? আচ্ছা, হইয়াও বা হয়ে শেষ হয়নি, এরকম যদি একটা কন্ডিশন বোঝাই, তো সেই ক্ষেত্রে আমরা ঠিক এইভাবে লিখব যে সারাদিন অবিশ্রান্ত বৃষ্টি হইয়াও, তাহলে অল দো, যদিও, দেয়ার ওয়াজ কন্টিনিউয়াস ডাউনপোর থ্রু আউট দ্য ডে, যদিও সারাদিন ক্রমাগত বৃষ্টি ছিল, কন্টিনিউয়াস অর্থাৎ ক্রমাগত বৃষ্টি যেটা আমরা বলি, বা আমরা এটাকে বলতে পারি যে কন্টিনিউয়াল, তাহলে কি, যদিও সারাদিন ক্রমাগত বৃষ্টি ছিল, বা আমরা এন্ডলেসও বলতে পারি, অর্থাৎ অবিশ্রান্ত বৃষ্টি ছিল, বা আমরা ইনসেশান্টও বলতে পারি, ইনসেশান্ট অর্থাৎ ক্রমাগত বৃষ্টি ছিল। তো আমরা এইভাবে কিন্তু লিখতে পারবো। তাহলে যদিও দেয়ার ওয়াজ কি কন্টিনিউয়াস বা কন্টিনিউয়াল বা এন্ডলেস বা ইনসেশন ডাউনপোরকেও আমরা বলি বৃষ্টিপাত, বা এটাকে তোমরা সরাসরি ডাউনফলও বলতে পারো, ডাউনপোর বা ডাউনফল, বা তোমরা পেল্টারও বলতে পারো, কি পেল্টার মানেও কিন্তু অবিরাম বৃষ্টিপাত। তো এইভাবে তোমরা লিখতে পারো যে থ্রু আউট দ্য ডে, অর্থাৎ সারাদিন। তো যেহেতু আমরা দেয়ার ব্যবহার করেছি কী কারণে, কারণ দেয়ার ব্যবহার করি যখন ব্যক্তিগত কোনো কিছু বোঝায় তখন কিন্তু আমরা দেয়ার ব্যবহার করি, অর্থাৎ ইন্ট্রোডাক্টরি দেয়ার ব্যবহার করি আমরা ইটের মতো। তো তারপরে বলা হয়েছে কি, দ্য রেইন হ্যাড নট ইয়েট সিস্ট, অর্থাৎ বৃষ্টি এখনও শেষ হয়নি। যদিও সারাদিন ক্রমাগত বৃষ্টি হয়েছে, তবুও মনে হচ্ছে কি এখনও বৃষ্টি শেষ হয়নি। দ্য রেইন হ্যাড নট ইয়েট সিস্ট, এখনও শেষ হয়নি। তো এখানে সিস্ট অর্থাৎ বন্ধ হওয়া বা থামা, বা যেটাকে আমরা স্টপডও বলতে পারি, কি স্টপড, এখনও বৃষ্টি থামেনি, বা এখনও বৃষ্টি কি সাসপেন্ডেড, সমাপ্ত হয়নি। সুতরাং তোমরা কিন্তু এইভাবেও লিখতে পারো। তো যেটা তোমাদের ইচ্ছা সেইভাবে তোমরা লিখবে। আর ইয়েট অর্থাৎ এখনও, বা আমরা এখনও বলতে পারি কি স্টিল এখনও, বা এটাকে আমরা ইভেনও বলতে পারি, এমনকি এখনও। তো এইভাবে কিন্তু আমরা লিখতে পারবো। আর এখানে সাবজেক্ট হচ্ছে রেইন, আর হ্যাড নট সিস্ট, এটা হচ্ছে নেগেটিভ ফর্মে ব্যবহার করা হয়েছে, শেষ হয়নি ভার্বের। তো এইভাবে কিন্তু আমরা সেন্টেন্সটাকে লিখলাম। চলো পরের বাক্যটি লক্ষ্য করি। আর পরের বাক্যটি আছে কি, শ্রাবণের সমস্ত আকাশটা ঘন মেঘে সমাচ্ছন্ন, অর্থাৎ আচ্ছন্ন হইয়া আছে, এবং সন্ধ্যা উত্তীর্ণ হইতে না হইতে চারিদিক গাঢ় অন্ধকারে ছায়া গিয়েছে, অর্থাৎ গিয়েছিল। তো এটা যেহেতু পাস্টের একটা ইনসিডেন্টকে আমরা বর্ণনা করছি, তো সেই কারণে আমরা কিন্তু এটা পাস্ট টেন্সে লিখব। আর কিছু কিছু প্রথম দিকে যে সমস্ত ইন্ট্রোডাকশান ছিল, অর্থাৎ ক্যান অর্থে বা মডাল অর্থে যেমন সেন্টেন্স আছে তেমনভাবে আমরা করব। তো কীভাবে লিখব চলো দেখা যাক। তো এইভাবে লিখব, দ্য হোল স্কাই অফ শ্রাবণ ওয়াজ ওভারকাস্ট উইথ ডেন্স ক্লাউডস। তাহলে কি, দ্য হোল স্কাই এটা হচ্ছে সাবজেক্ট, সমস্ত আকাশ কি শ্রাবণ মাসে, দ্য হোল স্কাই অফ দ্য শ্রাবণ মাসে সমস্ত আকাশ কি ছিল, ওয়াজ ওভারকাস্ট, সেটা কি ছিল, সেটা ছিল মেঘাচ্ছন্ন। তো ওয়াজ ওভারকাস্ট হচ্ছে এখানে হচ্ছে ওয়াজ হচ্ছে V2,
তো এখানে কিন্তু কি কন্ডিশনাল সেন্টেন্স অর্থাৎ বর্ণনা করা হচ্ছে নর্মাল, সেই কারণে ওয়াজ ব্যবহার করা হয়েছে। উইথ ডেন্স ক্লাউডস, ঘন মেঘে ঢাকা ছিল। অ্যান্ড স্কার্টসলি হ্যাড দ্য ইভিনিং পাস্ট হোয়েন এ থিক ডার্কনেস সেটেলড অন অল সাইডস। তো বাক্যটা যথেষ্ট বড় আছে, এখানে অ্যান্ড দিয়ে আবার একটা বাক্য যুক্ত করা হলো কি স্কার্টসলি হ্যাড। তো স্কার্টসলি হ্যাড এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা গ্রামাটিক্যাল স্ট্রাকচার, কি গ্রামাটিক্যাল স্ট্রাকচার। সেটা কেমন আমি তোমাদেরকে দেখাচ্ছি। গ্রামাটিক্যাল স্ট্রাকচার এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই গ্রামাটিক্যাল স্ট্রাকচারটা কখন ব্যবহার করা হয়? যদি আমরা একটা কাজ শেষ হতে না হতেই আরেকটা কাজ শুরু হওয়া দেখি তখন কিন্তু আমরা এই গ্রামাটিক্যাল স্ট্রাকচারটা অর্থাৎ স্কার্টসলি হ্যাড ব্যবহার করি। তো এটাকে আমি তোমাদের দেখাচ্ছি। প্রথমে এখানে কিছু আমরা আরও এক্সট্রা কিছু ওয়ার্ড দেখে নেব। যেমন দ্য হোল স্কাইকে আমরা দ্য এন্টায়ার স্কাইও বলতে পারি। দ্য এন্টায়ার স্কাই অর্থাৎ সমগ্র আকাশ বলতে পারি আমরা, বা ওভারকাস্ট অর্থাৎ এখানে কিন্তু ঘন মেঘে কি এটা আচ্ছন্ন ছিল, ওয়াজ ওভারকাস্ট, বা আমরা বলতে পারি ওয়াজ ক্লাউডি অর্থাৎ আচ্ছন্ন ছিল, মেঘাচ্ছন্ন ছিল, বা আমরা বলতে পারি ওয়াজ গ্রে। তো যেটা ইচ্ছা তোমরা লিখবে। আর ডেন্স হচ্ছে ঘন, যেটাকে আমরা থিক বলতে পারি, কি থিক পুরু মেঘে, বা এটাকে আমরা সলিডও বলতে পারি, বা এটাকে কিন্তু আমরা ডিপও বলতে পারি, ডিপ ক্লাউডস ঘন মেঘে। আর এখানে পাস্ট বা যেটা অতিক্রান্ত হতে না হতেই বলা হচ্ছে যেটা। আর কি হয়েছে ডার্কনেস, যেটা হচ্ছে আমরা গ্লুমও বলতে পারি, কি গ্লুম অন্ধকার। তো হোয়েন এ থিক গ্লুম বা ডার্কনেস অর্থাৎ অন্ধকার সেটেলড অন সেটা কি হলো, সেটা ছড়িয়ে পড়লো কি সমগ্র দিকে। তো এখানে আমরা পাস্ট বা এখানে আমরা কি স্পেন্টও লিখতে পারি, স্পেন্ট অর্থাৎ সরতে না সরতেই, বা এটাকে আমরা এক্সিডেডও বলতে পারি, এক্সিড অতিক্রান্ত হতে না হতেই। তো এখানে যে গ্রামাটিক্যাল স্ট্রাকচার সেটা আমি এখন লিখছি। সেটা হচ্ছে আমরা স্কার্টসলি হ্যাড কখন ব্যবহার করি? আমরা স্কার্টসলি হ্যাড তখনই ব্যবহার করি যখন কি না একটা কাজ শুরু হতে না হতে আরেকটা কাজ শুরু হয়। যেমন আমি এক্সাম্পল দেবো এর গ্রামাটিক্যাল যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা আমরা কিভাবে লিখব। প্রথমে থাকবে স্কার্টসলি, এটা তোমরা লিখে নিও, স্কার্টসলি হ্যাড প্লাস স্কার্টসলি হ্যাডের পরে আমরা সাবজেক্ট বসাবো, দেন V3 বসাবো, দেন হোয়েন অথবা আমরা কি বিফোর বসাবো, বিফোর, দেন আরেকটা সাবজেক্ট বসাবো, দেন ভার্বের সেকেন্ড ফর্ম বসাবো। অর্থাৎ দুটো সেন্টেন্স এখানে থাকবে, কারণ একটা কাজ হতে না হতে আরেকটা কাজ করা বোঝাচ্ছে। তো সেই কারণে কিন্তু আমরা এরকম লিখি। যেমন স্কার্টসলি, প্রথমে স্কার্টসলি লিখলাম, স্কার্টসলি হ্যাড I reached the station, স্কার্টসলি হ্যাড I reached the station, স্টেশনে আমি পৌঁছাতে না পৌঁছাতেই কি when the train হচ্ছে এখানে সেকেন্ড সাবজেক্ট, দ্য ট্রেন কি লেফট অর্থাৎ ছেড়ে গিয়েছিল। তাহলে স্কার্টসলি হ্যাড I reached দ্য স্টেশনটা আমি নাও লিখতে পারতাম, এটা আমি এক্সট্রা লিখেছি যেহেতু অর্থটাকে বোঝানোর জন্য। স্কার্টসলি হ্যাড I reached এখানে সাবজেক্ট, দেন V3, আর হোয়েন অর্থাৎ যখন, তাহলে আমি স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতে যখন ট্রেনটা ছেড়ে দিয়েছিল, বা আমরা এইভাবে লিখতে পারি স্কার্টসলি হ্যাড I reached দ্য স্টেশন বিফোর দ্য ট্রেন লেফট, অর্থাৎ তার আগেই ট্রেনটা ছেড়ে দিয়েছিল। তো এইভাবে কিন্তু আমরা স্কার্টসলি হ্যাড ব্যবহার করতে পারি। অর্থাৎ স্কার্টসলি হ্যাডের পরিবর্তে আমরা অ্যাজ সুন অ্যাজও ব্যবহার করতে পারি, কি অ্যাজ সুন অ্যাজ এই টার্মটাও কিন্তু আমরা ব্যবহার করতে পারি। তো এটা একটা খুবই সুন্দর টার্ম, তোমরা লিখে নিও এই গ্রামাটিক্যাল স্ট্রাকচারটা, পরবর্তীতে অনেক কাজে লাগবে। চলো পরের বাক্যটি আমরা লক্ষ্য করি। পরের বাক্যটি আছে কি, পরের বাক্যটি হচ্ছে কি সকাল সকাল খাইয়া লইয়া। তো এখানে সকাল সকাল বলতে একটু তাড়াতাড়ি খেয়ে নিয়ে আমরা কয় ভাই নিত্য প্রথমত বাইরে বৈঠকখানায় ঢালা বিছানার ওপর রেডি তেলের সেচ জ্বালাইয়া বই খুলিয়া বসিয়া গিয়াছি অর্থাৎ গিয়েছিলাম। তো বাক্যটিকে যথেষ্ট বড় হলেও কিন্তু এটা আমরা কি পরপর কিন্তু আমরা ছোট ছোট অংশে ভাগ করে নিয়ে তারপরে ট্রান্সলেট করব।
তো চলো আমরা এইভাবে লিখব যে এখানে যেহেতু বলা হচ্ছে যে সকাল সকাল, তো সকাল সকালের ক্ষেত্রে কি হবে যে হ্যাভিং টেকেন আওয়ার মিল, তো এখানে কিন্তু কি প্রেজেন্ট পার্টিসিপল করা হয়েছে, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করা হয়েছে। তো প্রেজেন্ট পারফেক্ট পার্টিসিপলের ফর্ম ব্যবহার করা হয়েছে। এই ক্ষেত্রে কি করা হয় যে হ্যাভিং প্লাস V3 ব্যবহার করা হয়। কেমন? যেমন হ্যাভিং টেকেন, তো এখানে হ্যাভিংয়ের পরে ভার্বের থার্ড ফর্ম বসে, হ্যাভিং টেকেন আওয়ার মিলস, আমাদের খাওয়া শেষ হতে না হতে বা আমাদের খাওয়া শেষ করার পরেই, আর্লিয়ার অর্থাৎ সকাল সকাল বা তাড়াতাড়ি, অ্যান্ড লাইটেড আওয়ার ক্যাস্টর অয়েল ল্যাম্প, এবং যে রেডি তেল বলা হচ্ছে অর্থাৎ ক্যাস্টর অয়েল ল্যাম্প, অন এ বেড একটা বিছানার উপরে, কি অন দ্য ফ্লোর অফ দ্য আউটার ড্রয়িং রুম, অর্থাৎ বাইরের যে ড্রয়িং রুম বা বৈঠকখানা, সে বৈঠকখানার বিছানার ওপরে আমরা ক্যাস্টর অয়েল বা রেডি তেলের যে সেজ বা যেটাকে আমরা ল্যাম্প বলছি সেটা আমরা জ্বালিয়ে কি সঙ্গে সঙ্গেই আমরা সেখানে বসে পড়লাম, অর্থাৎ কয়েক ভাই নিত্য সেখানে প্রতিদিনের মতো বসে পড়লাম। উই ব্রাদার্স, আমরা ভাইরা, স্যাট ডাউন বসে পড়লাম, কি টু রিড পড়তে, অ্যাজ ইউজুয়াল যেমনটা আমরা কি বললাম নিত্য অর্থাৎ প্রথমত যেটা, উইথ আওয়ার বুকস ওপেন, আমাদের বই খুলে। তো সেন্টেন্সটা যথেষ্ট বড় এবং তোমরা এখানে বুঝে বুঝে করবে, নাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। তো এখানে কমা দিয়ে কিন্তু আমি দুটো সেন্টেন্স এখানে করে নিয়েছি, কারণ একটা সেন্টেন্স করা খুবই মুশকিল, এত বড় সেন্টেন্স। এই কারণে কি আরেকবার বলছি, হ্যাভিং টেকেন আওয়ার মিলস আর্লিয়ার, অর্থাৎ সকাল সকাল আমাদের খাওয়া শেষ করার পরে, অ্যান্ড লাইটেড আওয়ার ক্যাস্টর অয়েল ল্যাম্প অন বেড স্প্রেড অন দ্য ফ্লোর অফ দ্য আউটার ড্রয়িং রুম, অর্থাৎ বাইরের বৈঠকখানার যে ঢালা বিছানার ওপর কি করলাম, রেডি তেলের যে বাতি বা সেজ সেটা জ্বালিয়ে কি করলাম, তারপরে উই ব্রাদার্স, আমরা ভাইয়েরা, স্যাট ডাউন বসে পড়লাম, টু রিড পড়তে, অ্যাজ ইউজুয়াল অর্থাৎ এটা নিত্য প্রথমত, উইথ আওয়ার বুকস ওপেন, আমাদের বই খুলে বসে পড়লাম। তো যথেষ্ট বড় আছে এবং এখানে আমরা মিলকে আমরা কি বলতে পারি, মিলকে আমরা এখানে ফুডও বলতে পারি, আমাদের খাবার, বা এটাকে আমরা কিন্তু একটা নতুন ওয়ার্ড জানবো, পটলাক মানেও কিন্তু খাবার, কি পটলাক বা ফুড, বা আমরা এখানে বলতে পারি মিলস। আর লাইটেড বা এটাকে কিন্তু আমরা জ্বালিয়ে, বা এটাকে আমরা এনকিন্ডেলডও বলতে পারি, কি এনকিন্ডেলড অর্থাৎ জ্বালিয়ে বসে পড়লাম, লাইটেড বা এনকিন্ডেলড। আর অ্যাজ ইউজুয়াল বা যেমনটা প্রতিনিয়ত, বা যেটা আমরা বলছি কি আমাদের অ্যাজ ইউজুয়াল, বা যেটা আমরা রেগুলারলিও বলতে পারি, যেটা অ্যাজ রেগুলার, যেমন আমরা প্রতিদিন বসি অ্যাজ রেগুলার, বা আমরা বলতে পারি কি অ্যাজ ফর্মাল অর্থাৎ প্রতিদিনকার মতো। তো এইভাবে কিন্তু তোমরা লিখতে পারবে। আমরা বসে পড়লাম, তো স্যাট ডাউন এখানে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এই ক্ষেত্রে আবার এখানে উই ব্রাদার্স সাবজেক্ট ব্যবহার করা হয়েছে, স্যাট ডাউন V2 ব্যবহার করা হয়েছে, আর এখানে ইনফিনিটিভ ব্যবহার করা হয়েছে, আর বাদবাকিটা রিমেনিংয়ের মধ্যে আছে। তো এই ক্ষেত্রেও হ্যাভিং টেকেন আওয়ার মিলস আর্লিয়ার অ্যান্ড লাইটেড আওয়ার ক্যাস্টর অয়েল ল্যাম্প অন এ বেড স্প্রেড ওভার দ্য ফ্লোর অফ দ্য আউটার ড্রয়িং রুম, এটাকে কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে, অ্যান্ডের মাধ্যমে যুক্ত করা হয়েছে প্রথমটা দ্বিতীয়টাকে। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে, বাহিরের বারান্দার একদিকে পিসে মশাই ক্যাম্বিসের খাটের ওপর শুইয়া সান্ধ্য তন্দ্রাটুকু উপভোগ করিতেছেন। তো এটাকে আমরা একটা বাক্য করব, এবং দিয়ে যুক্ত করে অন্যদিকে বসিয়া বৃদ্ধ রামকমল ভট্টাচার্য আফিম খাইয়া অন্ধকারে চোখ বুজিয়া থেলো হুকায় ধূমপান করিতেছিলেন। তো এমনভাবে কিন্তু আমরা লিখব। তো চলো আমরা এটা কীভাবে লিখব। তো প্রথম বাক্যটিকে আমরা লিখে আবার অ্যান্ড দিয়ে দ্বিতীয়টাকে যুক্ত করব। তো প্রথমটাকে আমরা এইভাবে লিখব যে অন সাইড অফ দ্য আউটসাইড বারান্দা, অর্থাৎ বাইরের বারান্দার একদিকে, আওয়ার আঙ্কেল ওয়াজ লাইং, আওয়ার আঙ্কেল এখানে হচ্ছে সাবজেক্ট, ওয়াজ লাইং অর্থাৎ এখানে ওয়াজ লাইং যেটা কিনা পাস্ট টেন্সের কন্টিনিউয়াস ফর্ম ব্যবহার করা হচ্ছে, পাস্ট কন্টিনিউয়াস ফর্ম বা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হচ্ছে। আর আঙ্কেল ওয়াজ লাইং অন এ ক্যানভাস কট, কি একটা ক্যাম্বিসের খাটের ওপরে ঘুমোচ্ছিলেন, অ্যান্ড এনজয়িং হিজ ন্যাপ, এবং সন্ধ্যাবেলার যে ছোট্ট যে ঘুম সেটাকে ন্যাপ বলা হয়, তিনি উপভোগ করছিলেন। হোয়াইল এবং, বা আমরা অন্যথায় বলতে পারি, এবং অন্যদিকে হোয়াইল অন আদার সাইড, অন্যদিকে ওল্ড রামকমল ভট্টাচার্য অর্থাৎ বৃদ্ধ রামকমল ভট্টাচার্য কি আফিং খাইয়া। তো এখানে কিন্তু আমরা আবার পার্টিসিপল ফর্ম ব্যবহার করব, কি আফটার টেকিং
হিজ ডোজ অফ অপিয়াম, অর্থাৎ আপিং খাইয়া আবার আপিং খেয়ে ওয়াজ স্মোকিং, এখানে কিন্তু আবার এটা কিন্তু আবার পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হচ্ছে, ওয়াজ স্মোকিং। তো এটা ছিল কিন্তু পার্টিসিপেল ফর্মের মধ্যে, আফটার টেকিং ডোজ অফ ওপিয়াম, অর্থাৎ ওপিয়াম খাওয়ার পর ওয়াজ স্মোকিং ধূমপান করছিলেন, হুকা উইথ এ লং স্টেম, যার একটা বড় পাইপ লাগানো আছে, উইথ হিজ আইস ক্লোজড, এবং তার চোখ বন্ধ অবস্থায়, ইন দ্য ডার্ক, অর্থাৎ চোখ বুঝিয়া থেলো হুকোয় ধূমপান করিতেছিলেন অন্ধকারে। তো ডার্ক বা অন্ধকার রুমে বা অন্ধকারের মধ্যেও বলতে পারি আমরা। আর এখানে কিন্তু বড় সেন্টেন্স, কিন্তু ঘাবড়ানোর কিচ্ছু নেই, কমা দিয়ে কিন্তু আমরা ছোট ছোট অংশে যুক্ত করেছি। আর ন্যাপ বা এটাকে আমরা কিন্তু ডোজও বলতে পারি, কি ডোজ, অর্থাৎ বিকালবেলার বা সন্ধ্যাবেলার যে ছোট্ট ঘুম সেটাকে ডোজ বলা হয়, বা সেটাকে স্নুজও বলা হয়, স্নুজ বা ডোজ, অর্থাৎ ছোট্ট বা অল্পক্ষণের জন্য যে নিদ্রাটা সেটাকে বলা হয়। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে দেউড়ির। দেউড়ি বলতে এখানে আমাদের জানতে হবে যে মেন গেট বা প্রধান যে গেট সেটাকে আমরা দেউড়ি বলে থাকি। তাহলে দেউড়ির হিন্দুস্তানি পেয়াদাদের তুলসীদাসী সুর শোনা যাইতেছে, অর্থাৎ শোনা যাইতেছিল, এবং ভিতরে আমরা তিন ভাই মেজদার কঠোর তত্ত্বাবধানে নিঃসংকে বিদ্যাভ্যাস করিতেছি, অর্থাৎ করিতেছিলাম। তো চলো আমরা এটা কীভাবে লিখবো দেখা যাক। তো এটাও বড় বাক্য। তো আমরা এখানে দেখব যে অ্যাট দ্য আউটার গেট দ্য হিন্দুস্তানি ফুটম্যান বলতে কি এখানে ম্যাসেঞ্জারও বলতে পারি আমরা, কি ম্যাসেঞ্জার, অর্থাৎ যিনি প্রধান যে ডোর থাকে বা প্রধান যে গেট থাকে সেখানে তিনি দাঁড়িয়ে যে হিন্দুস্তানি যে ম্যাসেঞ্জার বা বার্তাবাহক ছিলেন, কি ওয়ার হার্ড, তাদেরকে শোনা যাচ্ছিল হামিং এ টিউন আফটার তুলসীদাস, অর্থাৎ তুলসীদাসী সুরে তারা গুনগুন করছিলেন, বা আমরা এটাকে বাজিংও বলতে পারি, কি বাজিং, অর্থাৎ মৌমাছির মতো গুনগুন স্বরে গান গাওয়া, হামিং বা বাজিং। হ্যাঁ, তো তুলসীদাসী সুরে তারা গান করছিলেন, সেটা আমরা শুনতে পাচ্ছিলাম ওয়াইল ইনসাইড, এবং যেখানে কি না আমরা ভেতরে উই থ্রি ব্রাদার্স, তিন ভাই, ওয়ে লার্নিং, অর্থাৎ শিখছিলাম বা পড়ছিলাম, অর লেসেন্স, উই লার্নিং আওয়ার লেসেন্স, আমাদের লেসেন পড়ছিলাম, অর্থাৎ ওই ফিয়ারলেসলি বা উইদাউট ফেয়ার বলতে পারি আমরা, বা আমরা এটাকে ডন্ট লেসলিও বলতে পারি, কি ডন্ট লেসলি, অর্থাৎ নির্ভীকভাবে বা সংখ্যাহীনভাবে, আন্ডার দ্য স্ট্রিক্ট সুপারভিশন, অর্থাৎ নিঃসংখ্যে এবং বিদ্যাভ্যাস করতেছিলাম, কি কার কঠোর তত্ত্বাবধানে, সেটা হচ্ছে স্ট্রিক্ট সুপারভিশন অফ আওয়ার সেকেন্ড এল্ডার ব্রাদার, আমাদের মেজদার যে সুপারভিশন বা আমাদের স্ট্রিক্ট সুপারভিশন বা স্ট্রিক্ট অবজারভেশন বলতে পারি আমরা, কি স্ট্রিক্ট অবজারভেশন, বা এটাকে আমরা প্রপারও বলতে পারি, প্রপার অবজারভেশন বলতে পারি আমরা, অবজারভেশন বা সুপারভিশন, বা আমরা কি এটাকে আমরা বলতে পারি কি প্রপার বা প্রিসাইজও বলতে পারি, প্রিসাইজ, অর্থাৎ যথাযথ যে অবজারভেশন বা পর্যবেক্ষণ, বা আমরা এটাকে রিভিউও বলতে পারি, রিভিউ তার যে গাইডেন্সও বলতে পারি, বা আমরা এটাকে ইন্সপেকশনও বলতে পারি। সুতরাং যেভাবে তোমাদের ইচ্ছে তোমরা সেইভাবে লিখতে পারো। তো আর এখানে কিন্তু ফিয়ারলেসলি আমি বলেছি কি এখানে ডন্ট লেসলি, অর্থাৎ নির্ভীকভাবে, বা হামিং বা বাজিং বলেছে। আর টিউনটা হচ্ছে এখানে কি বলতে, টিউন বলতে এখানে মেলোডির কথা বলা হচ্ছে, অর্থাৎ গানের কথা। তোমরা এটা মেলোডিও লিখতে পারো, বা তোমরা এটাকে নোটও লিখতে পারো, একটা সুন্দর নোট বা একটা সুন্দর সুরে গান গাইছিল গুনগুন করে। তো আর হার্ড বা এটাকে তোমরা লিসেন্ডও বলতে পারো, লিসেন্ড অর্থাৎ শোনা যাচ্ছিল বা শোনা গিয়েছিল। তো এইভাবে তোমরা কিন্তু লিখতে পারো। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। তো বন্ধুরা, এই ছিল আজকের একটি ভেরি ইম্পর্ট্যান্ট প্যাসেজ। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। যারা চ্যানেলে প্রথম তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, এবং যারা প্রতিনিয়ত ক্লাস দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে পাশে থাকো, প্রতিনিয়ত ক্লাস আনতে থাকবো তোমাদের জন্য, এবং আশা করি পিএসসি ক্লার্কশিপ পার্ট 2 এবং মিসলেনিয়াস পার্ট 2 তোমাদের যে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন থাকবে, সেখানে তোমরা যথেষ্ট কনফিডেন্স সহকারে দুটোই ক্লিয়ার করতে পারবে। তো ধন্যবাদ অসংখ্য। চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, আজ এই পর্যন্তই।